শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে কয়েক জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষার সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনের, সংসদে এহসানুল হক মিলন। আমরা যে জনগণ ভোগান্তির মধ্যে আছি, সেই ভোগান্তটা তো দূর করা লাগবে না। পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র 6 এবং 7 নং প্রশ্নপত্র ভুল, সেজন্য শিক্ষার্থীদেরকে এবং অভিভাবকদের কাছে শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছে না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি। সিলেট এমসি কলেজে নববধূ ধর্ষণের ঘটনার প্রায় 6 বছর পর রায় ঘোষণা। একজনকে মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড। আসামিরা যুক্ত ছিল নিষিদ্ধ ছাত্রলীগের সাথে। যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাব। বন্যা কবলিত এলাকায় পানি নামার সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। দ্রুত পুনর্বাসন ও জরুরি সহায়তা দেয়া হবে ক্ষতিগ্রস্তদের। পুনর্বাসনের জন্য যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক, জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। মোটর শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ। হঠাৎ কর্মবিরতিতে ভোগান্তিতে যাত্রীরা। গাড়িটা টাইম নিয়ে যদি আমি না পাই, সেক্ষেত্রে তো অবশ্যই আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। মানুষের যাতায়াতের সমস্যা, অনেক কষ্ট, ভোগান্তি। খুলনায় দীর্ঘদিন ধরে বেহাল সোনাডাঙ্গা বাইপাস সংযোগ সড়ক। চলাচলে পোহাতে হচ্ছে দুর্ভোগ, সংস্কার কাজ নিয়েও প্রশ্ন। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে দেশের কয়েক জেলায় বিক্ষোভ হয়েছে। এ সময় শিক্ষামন্ত্রী ও শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা স্লোগান দেয় তারা। বৈরী আবহাওয়ায় ভোগান্তির কথা জানিয়ে পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়। এছাড়া প্রশ্নপত্রের ত্রুটি ও শিক্ষামন্ত্রীর মন্তব্যেরও প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। দেশের কয়েক জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ নানা দাবিতে চলে বিক্ষোভ কর্মসূচি। রাজশাহীতে মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয় ছাত্রছাত্রীরা। প্রশ্নপত্রে ত্রুটি ও শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানান তারা। পরিস্থিতি একদম পরিস্থিতি স্বাভাবিক হওয়া না পর্যন্ত পরীক্ষা আমরা স্থগিত চাই। আমি মিলন সাহেবকে বলতে চাই, এই সেম রুটিনে আপনাকে আমি 2 বছর সময় দিলাম। আপনি পড়েন, প্রিপারেশন নেন, আমি পরীক্ষা কোশ্চেন করবো, আপনি এসে পরীক্ষা দিয়ে যান। অবরোধ করা হয় বরিশাল শিক্ষা বোর্ডের সামনের মহাসড়কও। 2 ঘণ্টাব্যাপী সেখানে চলে বিক্ষোভ। বন্ধ হয়েছে যান চলাচল। এ সময় দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদের অবকাঠামোগত উন্নয়ন এবং আমাদের শিক্ষা প্রশ্ন যে করা হয়েছে সে প্রশ্নের উন্নয়ন। এই একদিনে কি আমরা এমসিকিউ প্র্যাকটিস করে যাব নাকি সিকিউ প্র্যাকটিস করব? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সেখানেও চলে বিক্ষোভ। এ সময় 10 কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। সব শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিসহ 3 দফা দাবিতে চট্টগ্রামে ভাইকিং রো স্টাইলে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। দাবি না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরীক্ষা শুরুতে বলেছে আমাদের অভিন্ন প্রশ্ন হবে, কিন্তু কেন আমাদের চট্টগ্রাম বোর্ডকে আলাদা করে, চট্টগ্রাম পুরো বোর্ডকে আলাদা করে কেন বাকি জেলায় প্রশ্ন হচ্ছে? বাংলাদেশে পুরো পরীক্ষা স্থগিত করতে হবে, এখন শুধু চট্টগ্রাম বোর্ড স্থগিত করলে হবে না। মিলন সাহেবকে বলতে চাচ্ছি, উনি যদি শিক্ষার্থী বান্ধব না হয়, আমাদের এর আগের অভ্যুত্থান হয়েছিল সরকার ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবার হয়তো শিক্ষার্থীরা আপনার বিরুদ্ধে একটি শিক্ষা অভ্যুত্থান ডাক দিবে। এছাড়াও গাজীপুর, সাভার, ময়মনসিংহ, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রশাসনের সাথে কথা বলেই পদার্থবিজ্ঞানের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংসদে সম্পূরক প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে স্থানীয় প্রশাসন।
প্রয়োজনে পরীক্ষা বাতিলও করতে পারে তারা। বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়ে রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের ব্যাখ্যা দেন তিনি। বলেন, আবহাওয়া পরিস্থিতি মনিটরিংয়ের সময় সারা দেশের এসপি, বিভাগীয় কমিশনার, ইউএনও, বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়াবিদদের মতামত নেওয়া হয়েছে। ইউএনও ডিসিরা জানিয়েছিলেন পরীক্ষা না নেয়ার মতো দুর্যোগ ঘটেনি। সারা রাতের বৃষ্টিতে পানি জমার কারণে কুমিল্লার কেন্দ্র স্থানান্তর করা হয়েছিল। পরীক্ষা নির্ধারিত সময়ের পরে গ্রহণ এবং সময় বাড়ানো হয়েছিল। শিক্ষামন্ত্রী জানান, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পুরো নম্বর দেয়া হবে শিক্ষার্থীদের। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছে না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি। সিলেটের আলোচিত এমসি কলেজে নববধূ ধর্ষণ মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। 2020 সালের 25 সেপ্টেম্বর স্বামীকে নিয়ে সিলেট এমসি কলেজে ঘুরতে গেলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। মামলার 3 দিনের মাথায় গ্রেফতার হয় 8 আসামি। ঘটনার প্রায় 6 বছর পর আলোচিত এ মামলার রায় ঘোষণা হলো। তাতে আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং তারেকুল ইসলাম তারেক, মাহবুবুর রহমান রনি ও অর্জুন লস্করকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সংশ্লিষ্টতা না থাকায় 4 আসামিকে খালাস দেন বিচারক। এমন রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। বিজ্ঞ বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে, সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন, সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তবে আসামি পক্ষের দাবি, মামলার কোনো সাক্ষী আসামিদের শনাক্ত করতে পারেনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানিয়েছেন তারা। ভিকটিম, বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই। তারপরেও উনি একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাব। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, সমাজে ধর্ষণের মতো অপরাধ দমনে এমন রায় ভূমিকা রাখবে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। সকালে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও এখন কিছুটা নিচ দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরাঞ্চলের লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। গত কয়েকদিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় শেরপুরে কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি। জেলার প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমার সাথে সাথে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। ভেঙে পড়েছে নালিতাবাড়ি শেরপুর সড়কের গোল্লারপাড় অংশ, বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ ফসলি জমি। পানি নেমে গেছে ঠিকই, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন। ভেঙে পড়া এই সড়কে জানান দিচ্ছে কতখানি ছিল সেই ঢলের স্রোতের তীব্রতা। কয়েকদিনের টানা বর্ষণ ও উজানে ভারত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে শেরপুরের গোল্লারপাড় এলাকায় বিধ্বস্ত হয় শেরপুর নালিতাবাড়ি আঞ্চলিক সড়কের 30 মিটার অংশ। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শুধু এই সড়কই নয়, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ সড়কও। 4-5 দিন আগে বৃষ্টি আমরা রাস্তাঘাট কালপাট সহকারে ভেঙে গেছে গা। রাস্তাটা একবারে ডাইরেক্ট শেষ, পোলাপান নেহাপড়া করা হইতেছে না। দিক দিয়ে আমরা ঢল আসার ফলে আমাদের যে বান আছে সাইডে, এদিক ভাঙ্গা অনেক ক্ষতি হয়ে যায়। আমাদের এদিকে কেউ দেখতে আসে না, কেউ খোঁজ খবরও নেয় না।
ঝিনাইগাতীর নলকুড়া ও সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ঢলের পানিতে ক্ষতির মুখে পড়েছে সবজির ক্ষেত, আমনের বীজতলা। ক্ষতিগ্রস্ত হয়েছে সদ্য লাগানো কাকরোল, চিচিঙ্গা, আগাম শীতকালীন ফসলেরও। এছাড়া পানির তোড়ে ধসে গেছে জমির মাটি, তৈরি হয়েছে বড় বড় গর্ত। পানি নামায় স্পষ্ট হতে শুরু করেছে এসব ক্ষতচিহ্ন। কারকল লাগাইছিলাম, কলা গাছ লাগাইছিলাম, পাহাড়ের ডলাইয়া সবকিছু ভাঙা গেছে আমার 3 কাঠা মাটি শেষ। কাকরোলের চাষ করতাম, ধুন্দলের চাষ করতাম, এগুলো করার মতো সুযোগ থাকতেছে না বর্তমান জমি যেভাবে বিলীন হয়ে যাইতেছে। শুধু এইটুক না, সামনেরটুকু ভাঙা যাইতেছে। এভাবে যদি ভাঙা জায়গা আমরা একসময় অনাবাদী জমি হয়ে যাবো গা। কৃষি অফিস বলছে ঢলের পানিতে শুধু ঝিনাইগাতীতেই প্রায় 25 হেক্টর সবজি ও আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করতেছি। আমরা এই তালিকাকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আমাদের কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করবে। ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ড ও এলজিডিকে দ্রুত মেরামতের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে আকস্মিক পাহাড়ি ঢল মোকাবেলায় জরুরি সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এলাখালী গোলার পাড়ে যে ভাঙনটি আছে, ভাঙনটির ব্যাপারে আপৎকালীন সময়ে আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপাতত, এবং এটির জন্য একটি দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী পরিকল্পনা দরকার। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী জেলার প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জারিন অর্নি, যমুনা নিউজ। চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জরুরি সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ত্রাণ ও কৃষি উপকরণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ ও সড়ক বাঁধসহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত নির্মাণে দায়িত্ব দেওয়া হয়েছে স্ব মন্ত্রণালয়কে। এক্ষেত্রে স্বচ্ছতার উপরে গুরুত্ব দিয়েছেন মন্ত্রীরা। সচিবালয় ব্রিফিংয়ে তারা জানান, এখন পর্যন্ত বন্যায় 54 জনের মৃত্যু হয়েছে। ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন প্রক্রিয়া সহ প্রধানমন্ত্রী পুরো পরিস্থিতি তদারকি করছেন। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ দেশের 59 উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। 54 জনের মৃত্যুসহ ক্ষতিগ্রস্ত হয়েছে 6,09,411 পরিবার। এ অবস্থায় বন্যার পানি কমতে শুরু করেছে। বেরিয়ে আসছে কৃষি, সড়ক সহ নানা ক্ষয়ক্ষতির চিত্র। বাড়ছে পানিবাহিত রোগ। বন্যা কবলিত মানুষ নানা দুর্ভোগে দিন পার করছে। মানুষ তো এখানে অনেক কষ্টে আছে। এমন পরিস্থিতিতে চলমান ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দ্রুত পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ, কৃষি উপকরণ, প্রাণী সম্পদের খাদ্য এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। নির্দেশনা দেয়া হয় ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার। ক্ষতিগ্রস্ত সড়ক অল্প সময়ের মধ্যে মেরামতের নির্দেশনাও এসেছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ মজুদ আছে বলেও জানানো হয়। গর্ভবতী মা এবং শিশুদের প্রতি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে। যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদেরকে আমরা স্পিডবোটের মাধ্যমে, স্পিডবোট না পেলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আমার ব্যবস্থা রাখতেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক, জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক তারা সেটা মেরামত করবে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যদি কাঁচা সড়ক থেকে থাকে সেগুলোকে আমরা কাবিটা দিয়ে মেরামত করব। এবং খাদ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এই সমস্ত জায়গাগুলো খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকবে। কৃষিমন্ত্রী জানান, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজতলা। আগামী 2 দিনের মধ্যে সরকারি জমিতে নতুন বীজতলা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যায় ভেঙে যাওয়া বাঁধ ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পানি কমে গেলে জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। যেসব এলাকায় বন্যা হয়েছে, বাঁধ ভেঙে গেছে, সেইসব এলাকায় তারা যেন সার্বক্ষণিকভাবে সেখানে বাঁধগুলো পুনর্নির্মাণ, এর পরবর্তীতে আমাদের কিছু সুইচ গেটগুলো আছে, সেই সুইচ গেটগুলো পুনর্নির্মাণ করে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। প্রধানমন্ত্রী বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন কিনা এমন প্রশ্নের জবাবও দিয়েছেন মন্ত্রীরা। কেউ যেতে পারে আরেকজন, বাট প্রাইম মিনিস্টার ইজ অলওয়েজ বিজি উইথ অল আদার ওয়ার্কস অফ দ্য কান্ট্রি। আমরা ওনার পক্ষ থেকে আমরা কোনো ভুল করিনি। আমরা সকল মন্ত্রণালয়, আমাদের মাঠ লেভেলের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ
আমরা মনে প্রাণে আমাদের জীবিত সকল সম্পদ নিয়ে আমরা মাঠে কাজ করতেছি। মন্ত্রীরা বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশনায় টিম হিসেবে সার্বক্ষণিক কাজ করছেন তারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে বন্ধ রয়েছে সব রুটের বাস চলাচল। সকাল থেকেই বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অগ্রিম টিকিট কাটা থাকলেও গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা, কাউন্টারে এসে ফিরে যেতে হচ্ছে তাদের। কাউন্টার কর্তৃপক্ষ বলছে বাস বন্ধ থাকায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে, তবে কখন থেকে বাস চালু হবে তা বলতে পারেনি তারা। শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন গঠন উপলক্ষে সভার আয়োজন করা হয়। এ সময় নির্বাচন কমিশনে মালিক পক্ষের প্রতিনিধির নাম প্রস্তাব করায় প্রতিবাদ জানায় শ্রমিকরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে সভা প্রত্যাখ্যান করে শ্রমিকরা, পরে কর্মবিরতি ঘোষণা দেয় শ্রমিক পক্ষ। আজকে রাত্রে রওনা দেবো, সেক্ষেত্রে গাড়িটা টাইমলি যদি আমি না পাই সেক্ষেত্রে তো অবশ্যই আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। আমাদের নির্ধারিত সময় পৌঁছানো লাগবে, কোনো ওয়ে নাই। যদি না পৌঁছাতে পারি তাহলে মিটিংটা মিস করবো। গাড়ি বন্ধ না, শ্রমিকরা কর্মবিরতি করেছে তাদের সুন্দর সুষ্ঠু নির্বাচনকে পাওয়ার জন্য। ওই দাবিটা বাস্তবায়ন হলে ছেড়বে, না হলে ধরেন এরকমই আছে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সহকর্মী তারেক মাহমুদ যোগ দিচ্ছেন। তারেক, জানাবেন যে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল এখনও বন্ধ কিনা, ভোগান্তি নিরসনে সমস্যার সমাধানে কোনো ধরনের আলোচনার উদ্যোগ দেখা গেছে কিনা? শাফিন, সন্ধ্যার পরে রাজশাহী জেলা প্রশাসকের সাথে যারা শ্রমিকের একটি পক্ষ এবং মালিক পক্ষ তারা বসার কথা রয়েছে এবং সেখানে আলোচনা হওয়ার কিন্তু কথা রয়েছে। এরপরে আসলে তারা সিদ্ধান্ত নেবেন এবং কালকে থেকে বাস চলবে কি চলবে না, এই আলোচনার পরেই কিন্তু আসলে জানা যাবে যে বাস চলাচলের বিষয়টি। সকাল থেকে রাজশাহীর এই শিরোইল বাস স্ট্যান্ডে আমি যেমনটি দেখছি, শিরোইল বাস স্ট্যান্ড এবং এই ঢাকা বাস স্ট্যান্ডে রাজশাহী থেকে কিন্তু ঢাকাসহ বিভিন্ন জেলার বাসগুলো ছেড়ে যায়, সেই বাসগুলো কিন্তু ছেড়ে যায়নি এবং এখানকার যাত্রীরা যারা এসেছিলেন তারা কিন্তু এখানে টিকিট কেটে আসার পরে যখন জানতে পেরেছেন যে বাস চলাচল করেনি, এর মধ্যে যাদের খুবই প্রয়োজন জরুরি যাওয়ার ক্ষেত্রে তারা রাজশাহী রেল স্টেশনে গিয়ে এই স্টেশনে কিন্তু টিকিট কেটে ট্রেনে কিন্তু গিয়েছেন। সেক্ষেত্রে এই বাসের সমস্ত চাপ আসলে ট্রেনের ওপরে পড়েছে এবং আমি রাজশাহী রেল স্টেশনেও গিয়েছিলাম, সেখানেও কিন্তু অতিরিক্ত যে চাপ সেটি আমি দেখেছি। এবং রাজশাহীর এই ঢাকা বাস স্ট্যান্ড, শিরোইল বাস স্ট্যান্ডে প্রতিদিনই কিন্তু হাজার হাজার যাত্রী এখান থেকে কিন্তু ঢাকাসহ বিভিন্ন জায়গাতে কিন্তু যায় এবং গতকালকে হঠাৎ করেই সন্ধ্যা 6টা থেকে কিন্তু মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনের গঠন নিয়ে কিন্তু দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে এবং এরপরে শ্রমিকরা মালিকপক্ষ তারা সিদ্ধান্ত নেয় যে রাজশাহী থেকে যে বাসগুলো ঢাকাসহ বিভিন্ন জায়গাতে ছেড়ে যায় সেগুলো বাসগুলো কিন্তু তারা ছেড়ে দেন। তবে সকাল থেকে তারা ধর্মঘট ডাকার যে বিষয়টি সেটি নিশ্চিত করেছিলেন এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকরা তারা ধর্মঘটে রয়েছে এবং সন্ধ্যার পরে রাজশাহী জেলা প্রশাসকের সাথে আলোচনার মাধ্যমে সেখান থেকে সেই বৈঠকের সিদ্ধান্ত নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ তারেক আপনাকে। খুলনা শহরে প্রবেশের অন্যতম পথ সোনাডাঙ্গা বাইপাস সংযোগ সড়ক। শহরের যানজট নিরসন ও মানুষের ভোগান্তি লাঘবের জন্য 2013 সালে প্রায় 2 কিলোমিটার দূরত্বের এই সড়কটি নির্মাণ করেছিল খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। একসময়ের পিচ ঢালা এই সড়কে এখন পিচের কোনো অস্তিত্বই নেই। শহরে প্রবেশের এমন গুরুত্বপূর্ণ সড়কে ইটের সড়কে পরিণত করায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নগরবাসীর মধ্যে। খুলনা শহরে প্রবেশের অন্যতম ব্যস্ত পথ সোনাডাঙ্গা বাইপাস সংযোগ সড়ক। খুলনা ফুলতলা বাইপাস সড়কের জয় বাংলা মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনালের এমএ বাড়ি সড়ক পর্যন্ত 60 ফুট প্রশস্তের এই সড়কের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। 2013 সালে যানজট নিরসন এবং নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে সড়কটি নির্মাণ করে কেডিএ, কিন্তু সময়ের ব্যবধানে পিচঢালা সড়কটির বেশিরভাগ জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বসানো হচ্ছে ইটের সোলিং। তবে এর ফলে শহরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন নগরবাসী। যে রাস্তায় 64 জেলায় আপনার বাস যান চলাচল করে সেই রাস্তায় ইটের সোলিং হচ্ছে, এটা একটা হাস্য ছাড়া কিছুই না। একটা সিটি কর্পোরেশনের মধ্যে যদি ইটের সোলিং হয় তাহলে কীরকম হয়?
বাইপাস মহাসড়ক থেকে ময়ূরী ব্রিজ পর্যন্ত 1.3 কিলোমিটার অংশ পড়েছে সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে, যা 2019 সালে এলজিইডির কাছে হস্তান্তর করে কেডিএ। এছাড়া গত বছর শহরের আধা কিলোমিটার সড়কের অংশ বুঝে নেয় সিটি কর্পোরেশন। এরপর সেখানে সংস্কার কাজ শুরু করে তারা। 1 বছর পর এলজিইডি সড়কটির 1.3 কিলোমিটার অংশে ইটের সোলিংয়ের কাজ শুরু করে, যা বর্তমানে চলমান। প্রায় 1 মাস ধরে সড়কের 2 অংশ বন্ধ করে সংস্কার কাজ করায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। রোডটা অনেক খারাপ, বাসে করে যাওয়া আসা করতে গেলেও অনেক কষ্ট, অনেক ধাক্কা লাগে। জাতীয় কোনো নেতা আসে তখনই রাস্তাটা কাজ চলে, আবার 2 মাস পরে 1 মাস পরে আবার সেই নগরবাসীর দুর্ভোগ। একটু উন্নত মানের রাস্তা, একটু বেশি বরাদ্দ দিয়ে যাতে করে এটা একটা টেকসই সড়ক হয়। সড়কে চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে ইটের সোলিং করা হয়েছে বলে দাবি এলজিইডি ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। ভবিষ্যতে স্থায়ীভাবে উন্নত মানের সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। পিচ আদৌ ওখানে টেকসই হবে না, যেহেতু ওয়াটার টেবিলটা অনেক উপরে, এজন্য ওখানে আমাদের যে রিজিড পেভমেন্ট যেটা করা হয় সেটাই ওখানে সাস্টেইন করবে দীর্ঘ সময় ধরে। ইটের সড়ক আসলে না, এটা যেটা হয়েছে আমরা কিছু রিপেয়ার কাজ করেছি ওখানে সিটি কর্পোরেশনের পক্ষে। রিপেয়ার ইট দিয়ে শুধু সোলিং করে যান যাতে ঠিকমতো চলাচল করতে পারে রাস্তাটা সচল রেখেছি। দ্রুত নগরের প্রবেশপথগুলো আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। আমাদের পার্ট এবং সোনাডাঙ্গা বাইপাসের আমাদের পার্ট এবং এলজিডি পার্ট, সেটাও দীর্ঘদিন অচল ছিল। আমরা দায়িত্ব প্রাপ্তির পরে আমি এই 3টে রাস্তা নিয়ে কাজ করেছি, ইনশাল্লাহ সুফল হবে। খুলনা শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত টেকসই ও আধুনিকভাবে নির্মাণে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। সুন্দরবনের জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ 27 জন সদস্য আত্মসমর্পণ করেছে, জমা দিয়েছে অস্ত্র ও গোলাবারুদ। সকালে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোস্টগার্ড জানায়, সুন্দরবনে ধারাবাহিক অভিযানের ফলে কোণঠাসা হয়ে পড়েছে বনদস্যুরা। অনেকেই আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে। এরই ধারাবাহিকতায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ 27 জন আত্মসমর্পণ করেছে, জমা দিয়েছে 3টি বিদেশি বন্দুক, 5টি একনলা বন্দুক, 15টি দেশি পাইপগান, 2টি চায়না পাইপগান ও গুলি। আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সহ পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড। নরসিংদীর পলাশে এক বালু ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। পেটানোর পাশাপাশি কামড় দিয়ে কান জখমের অভিযোগ করেছে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলের ভেতরে নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজের জন্য শীতলক্ষা নদীর পাড়ে ড্রেজার মেশিন বসিয়েছিলেন তিনি। সোমবার বিকেলে শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে 4টি মোটরসাইকেল কয়েকজন লোক এসে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে বেধড়ক মারধর করা হয়, তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত মহিউদ্দিন। সরকারিভাবে 5 বছর আগেই ঘোষণা করা হয়েছে পরিত্যক্ত, তবু ঝুঁকি মাথায় নিয়েই পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ ভবনে চলছে 8টি সরকারি দপ্তরের কার্যক্রম। ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন অন্তত 60 জন কর্মকর্তা কর্মচারী। সেবাগ্রহীতারাও আতঙ্কে থাকেন। সর্বমহল থেকে এসেছে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি। মরিচা ধরা রড আর দেয়াল জুড়ে ফাটলেই জানান দিচ্ছে ভবনের নাজুক অবস্থা। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। অর্ধশত বছরের পুরনো ভবনটি সরকারিভাবে পরিত্যক্ত, অথচ প্রতিনিয়ত চলছে 8টি সরকারি দপ্তরের কার্যক্রম। 2021 সালে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের নতুন ভবন নির্মিত হয়, কিন্তু জায়গা সংকটে স্থান পায়নি কৃষি সমবায় সহ 8টি দপ্তর। পুরাতন ভবনটি তৎকালীন ইউএনও এবং এলজিডি প্রকৌশলী যৌথভাবে পরিত্যক্ত ঘোষণা করে, কিন্তু আজও সেটি ভাঙা বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। পরিত্যক্ত দালানেই ঝুঁকি নিয়ে কাজ করছেন 60 জন কর্মকর্তা কর্মচারী। সমস্যা হয়েছে আপনার বিল্ডিংয়ে খুব দেখা যায়, ফাটল দেখা যায় এবং পড়ার খুব সম্ভাবনা আছে, হাঁটতে চলতে খুব ভয় করে। বিল্ডিং ভাঙা, ফাটল ধরছে, যে কোনো মুহূর্তে আমাদের মাথার উপর পড়তে পারে। জীবনের তো অনেক মূল্য, 20 টাকার মাল নিতে 1 লাখ টাকার জীবন নষ্ট করতে চাই না।
গত 5 বছরে পলেস্তারা খসে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি ইলেকট্রনিক্স সামগ্রী ও আসবাবপত্র। আহত হয়েছেন কর্মকর্তা কর্মচারী। যে কোনো সময় একটা ভূমিকম্প হইলে মনে করেন ক্ষয়ে পড়ে যেতে পারছে, তারপর আবহাওয়ার গতিকে পড়ে যায়। উপজেলা পরিষদরা অনেকদিন ধরে এই অবহেলার ভিতরে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এলজিডি বলছে মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেলেই উপজেলা পরিষদের দ্বিতীয় ভবন নির্মাণ করা হবে। এদিকে ঝুঁকি কমাতে বিকল্প ভবনে কিছু দপ্তর স্থানান্তরের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। পাশাপাশি মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর ভবনটি ভেঙে ফেলার কথাও জানিয়েছেন তারা। আমরা এটা মিনিস্ট্রিতেও লিখেছি, মিনিস্ট্রিতে বরাদ্দ আমরা চাবো নতুন ভবনের জন্য। যদি মিনিস্ট্রি আমাদের সাপোর্ট করে তাহলে পরবর্তী সময়ে নতুন ভবন আশা করি পাবো। পরিত্যক্ত ঘোষণা করার সাথে সাথেই আমরা সেটা নিলাম বিজ্ঞপ্তি দিয়ে ভবনগুলো ভেঙে ফেলব এবং সেটা খুব শীঘ্রই করা হবে। ভাঙার পরে আমাদের নতুন ভবনের প্রস্তাব আমরা দিতে পারবো। পরিত্যক্ত ভবনেই সরকারি কার্যক্রম চলতে থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। জারিন অর্নি, যমুনা নিউজ। উত্তরাঞ্চলের শিল্প বাণিজ্যে সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত নীলফামারীর সৈয়দপুর, কিন্তু ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাহত এখানকার বিসিক শিল্পনগরীর কার্যক্রম। উৎপাদন কমে যাওয়ায় বড় লোকসানের মুখে পড়েছে উদ্যোক্তারা, শ্রমিকরাও পড়েছেন চরম বিপাকে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর নিত্যকার চিত্র। একাধিকবার বিদ্যুৎ আসা যাওয়ার কারণে বেশিরভাগ কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। 1984 সালে জেলার নিয়ামতপুর এলাকায় প্রায় 11 একর জায়গায় গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। বর্তমানে 50টি শিল্প ইউনিটে কাজ করছেন প্রায় 10,000 মানুষ। কিন্তু বিদ্যুৎ গোলযোগের কারণে সিংহভাগ কারখানায় অর্জন করতে পারছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। কোম্পানি অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের মাসে প্রোডাকশন খুব কম হয়ে যায়। কারেন্ট না দিলে তো আমরা তখন ওই ঘুরি টুরি বেড়াই, কাজের সমস্যা হয়, কোম্পানি ঘন্টা কাটি দেয়, কাজ করলে টাকা দেবে, না করলে নাই। বেশিরভাগ সময়ে কারেন্ট থাকে না, কারেন্ট না থাকার কারণে আমরা দেখা যায় বসে থাকি, অনেক সময় কাজ থাকে না, আবার আমাদের যে টার্গেট থাকে, চাহিদা থাকে, সেটা পূরণ করতে পারি না। কারেন্ট না থাকলে আমাদের কাজ বন্ধ থাকে, প্রোডাকশন বন্ধ হয়ে যায়, তখন কোম্পানি থেকে আমাদের ছুটি দেওয়া হয়। বিসিকে রয়েছে 17টি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, এছাড়াও 15টি রাসায়নিক এবং 11টি মেশিনারিজ তৈরির কারখানা। বিনিয়োগের পরিমাণ প্রায় 100 কোটি টাকা। উদ্যোক্তারা জানান, অনেক মেশিন চালু করতেই 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু কাঁচামাল প্রসেস হওয়ার আগেই বিদ্যুৎ চলে যাওয়ায় নষ্ট হচ্ছে পণ্য, তাতে বাড়ছে উৎপাদন খরচ। কারেন্ট যাওয়া আসা যদি করে তাহলে আমাদের মেশিনটা আবার রান করতে একটা কস্ট চলে যায়, এতে আমাদের আবার মেশিনের যান্ত্রিক ত্রুটিও দেখা যায়। বিদ্যুৎ চলে গেলে হঠাৎ করে আমাদের প্রোডাকশনটা যেটা মেশিনে যেটা থাকে মালগুলো, ওগুলো সব ওই মতো জাম হয়ে যায়। ওই জামে আবার ওটাকে বাড়ি করতে গেলে আমাদের প্রায় 20-25 হাজার টাকা আমাদের লস হয়। কারখানায় ভারী ভারী মেশিনারিজ আছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের শিল্পনগরীতে প্রায় 10,000 মানুষ কর্মরত রয়েছে। উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও তাদেরকে পেমেন্ট দিতে হয়, এজন্য উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নেসকো কর্মকর্তার দাবি, উদ্যোক্তাদের সাথে আলোচনা সাপেক্ষে 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। হিসাবে বাসা বাড়িতে যেরকম করে আমরা লোডশেড দিই, যে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলো বা 1 ঘন্টা করে যে লোডশেড, সেটা আমরা না দিয়ে ওদেরকে হয়তো বা যখন লোডশেড দিই একটানা লোডশেড দিলাম যে 2 ঘন্টা বা 3 ঘন্টা, তাদের সাথে কথা বলে আমাদের বিদ্যুতের ডেফিসিট কীরকম থাকতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা আর কি দিই। গেল 24-25 অর্থ বছরে এই শিল্পনগরী থেকে 150 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। সরকারকে রাজস্ব দেওয়া হয়েছে 8.25 কোটি টাকা। তাপস সরকার, যমুনা নিউজ।